খেয়াল করে যে সুখী মানুষ নাটিকাটা কে লিখেছেন একটু দেখো, মমতাজ উদ্দিন আহমদ। এই নামের বানানটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে সুখী মানুষ নাটিকাটা কে লিখেছেন, মমতাজ উদ্দিন আহমদ। এই বানানটা খেয়াল রাখো, দ আর দটা কিন্তু আমরা একসাথে করে ফেলি, উনি কিন্তু আলাদা লিখতেন। আবার দেখো আহমদ, আমরা কিন্তু অনেক সময় বলি আহমেদ, ঠিক আছে, কিন্তু ইনি লিখতেন আহমদ। এই বানানটা একটু তোমরা সবাই মনে রাখবে যে মমতাজ উদ্দিন আহমদ, ঠিক আছে। তারপরে আসো, এখানে দেখো প্রথমেই যে চরিত্র পরিচিতি দেওয়া আছে, একটু খেয়াল রাখো। তো চরিত্র পরিচিতির ব্যাপারটা দেখো, লেখা মোড়ল বয়স 50, তারপরে দেখো কবিরাজ বয়স 60, তারপরে দেখো লেখা আছে হাসু 45, রহমত 20 আর লোক 40। তো তোমাদেরকে এই বয়সগুলো মুখস্থ করতে হবে, কিন্তু সেই বয়সটা আমি বলবো এইভাবে বইয়ের সিরিয়ালি না পড়ে তোমরা হয় বড় থেকে ছোট, নাহলে ছোট থেকে বড় হিসেবে পড়বে। যেমন সবচেয়ে বেশি বয়স্কার দেখো লেখা কবিরাজের, সবচেয়ে বেশি বয়স কবিরাজের, ঠিক আছে, বয়স কত 60। তারপরে বয়স্কার দেখো লেখা মোড়ল 50, তারপর দেখো হাসু 45, তারপরে লোক 40, তারপর রহমত 20। তোমরা এইভাবে একটু বয়সটা মুখস্থ করো যে 60, 50, 45, 40, 20, সবাই একটু মুখস্থ করো দেখি। তারপরে সিরিয়ালে আমাকে একটু লিখে দেখাও, এখানেই আমাকে লিখে দেখাবে এখনই বয়সটা অঙ্কের সংখ্যায় বড় করো। এইমাত্র মুখস্থ হয়ে গেলে লিখে দেখা দেখি আমাকে তাড়াতাড়ি। আমি আবারও বলছি, বয়সটা হয় বড় থেকে ছোট হিসেবে পড়বে, নাহলে ছোট থেকে বড়। দেখো 20, 40, 45, 50, 60। সবচেয়ে কম বয়স 20 বছর দেখো রহমতের, তারপরে 40 লোকটার বয়স, তারপরে 45 হাসুর বয়স, তারপরে 50 মোড়লের বয়স। সবচেয়ে বেশি বয়স্কার কবিরাজের 60 বছর। সিরিয়ালটা এখানে লিখে দেখাও দেখো আমাকে কমেন্টস বক্সে, যে কোনো এক পাশ থেকে হয় 20, 40, 45, 50, 60 বা 60, 50, 45, 40, 20। যাই হোক, বয়সটা তোমাদের যখন মুখস্থ হয়ে যাবে তখন তোমরা চলে আসবে একটু, আমি আগে পাঠ পরিচিতি আর লেখক পরিচিতিটা দেখে দিচ্ছি। তারপরে খেয়াল রাখবে যে সবাই একটু খেয়াল করো, পাঠ পরিচিতিটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ক্যামেরা ঘোরাবো, ক্যামেরা ঘোরাবো এইভাবে। বুঝতেছি না, এইভাবে। আচ্ছা যাই হোক, সেটা খেয়াল করো। সেটা হলো এই যে দেখো পাঠ পরিচিতি, আমি পাঠ পরিচিতি কিছু গুরুত্বপূর্ণ জায়গা বুঝিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের জেএসসি পরীক্ষার জন্য লাগবে। সবাই একটু খেয়াল রাখবে, জেএসসি পরীক্ষার জন্য যেগুলো লাগবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো প্রথম লাইনটা যে সুখী মানুষ মমতাজ উদ্দিন আহমদের একটি নাটিকা, এটা কিন্তু পরীক্ষা আসে যে সুখী মানুষ কি ধরনের রচনা। মনে রাখবে এটা একটা নাটিকা, নাটিকা মানে আসলে ছোট নাটক, ঠিক আছে। সংলাপধর্মী, আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আমরা প্রায় সময় বুঝি না যে সংলাপধর্মী মানে কি। তোমরা যখন ইংলিশে ডায়লগ বলো, ডায়লগকে বাংলায় আমরা বলি সংলাপ, আর নাটকের ক্ষেত্রে ডায়লগ থাকতেই হয়, ডায়লগ ছাড়া কোনো নাটক হয় না, মানে সংলাপ ছাড়া নাটক হয় না। সুখী মানুষটা এই সংলাপ আছে, তার মানে এটা নাটক। এখন যেহেতু এই নাটকটা ছোট, এই জন্য এটাকে আমরা বলি নাটিকা। যেহেতু এই নাটকটা ছোট, এই জন্য এটাকে আমরা কি বলি, নাটিকা বলি। এটা তোমরা একটু মনে রাখবে, হ্যাঁ, যে সুখী মানুষ মমতাজ উদ্দিন আহমেদের একটি নাটিকা। তারপরে দেখো এর দুটি মাত্র দৃশ্য, স্টুডেন্টরা এটা একটু বোঝে না। এই নাটিকাতে দুটো দৃশ্য বলতে আসলে দেখবে যে এখানে যে ঘটনাগুলো ঘটছে দুইটা স্থানে ঘটনা আছে। প্রথম স্থানে আছে দেখবে মোড়লের বাড়িতে, মোড়ল অসুস্থ, তার হাড়মর্ম রোগ, মর্মর অবস্থা, সেই অবস্থায় তাকে চিকিৎসা করাচ্ছেন কবিরাজ। হাসুর আত্মীয়, মোড়লের আত্মীয় হাসু আছে, মোড়লের
রহমত আছে প্রথম দৃশ্যে। পরের দৃশ্যে আমরা দেখব মোরলের জন্য যখন সুখী মানুষের জামা খুঁজতে বের হয় হাসু আর রহমত, ওরা ঘুরতে ঘুরতে 5 গ্রাম ঘুরে রাত্রেবেলা রাত 12টার দিকে একটা বনের মানুষের দেখা পায়। এটা দ্বিতীয় দৃশ্য। তো এই নাটিকাতে 2টা মাত্র দৃশ্য, এই কাহিনীটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে এই পাঠ পরিচয় আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হলো এই জায়গাটা খেয়াল করো যে সুখ একটা আপেক্ষিক ব্যাপার। এটা ক্রিয়েটিভের খ নম্বরে আসে। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, মানে সৃজনশীলের খ নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট, যে সুখ একটা আপেক্ষিক ব্যাপার। এটা অনেকেই বোঝে না যে সুখ আবার আপেক্ষিক ব্যাপার জিনিসটা কি স্যার। আপেক্ষিক মানে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তোমরা মনে রাখবে সুখ এক একজনের জন্য এক এক রকম। দেখবে খেয়াল করে, কেউ দেখবে তোমাদের মধ্যে কেউ দেখবে সারাদিন খেলাধুলা করে সুখ পাও, আবার কেউ দেখবে পড়াশোনা করে সুখ পায়, কেউ দেখবে ঘুমিয়ে সুখ পায়, কেউ টেলিভিশন দেখে সুখ পায়, কেউ ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করে সুখ পায়। মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সুখ, ঠিক আছে? আবার দেখবে অনেকের অনেক ধন সম্পত্তি আছে কিন্তু সে সুখী না। আবার দেখবে কারো কিছুই নেই কিন্তু সে সুখী। আবার কারো দেখবে ধন সম্পত্তি আছে আবার সুখও আছে। এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তো এই যে লাইনটা যদি আসে তোমরা লিখবে সুখ এটা আপেক্ষিক ব্যাপার, মানে সুখ ব্যক্তি বিশেষে নির্ভর করে। এই লাইনটা মনে রাখবে, পারলে লিখে নাও যে সুখ ব্যক্তি বিশেষে নির্ভর করে, অর্থাৎ সুখ এক একজনের জন্য এক এক রকম। পারলে একটু লিখে রাখো, বইয়ে লিখতে পারো, নিচে ফাঁকা জায়গাতে লিখতে পারো, কিংবা তোমার খাতাতে লিখে রাখতে পারো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছর জেএসসির জন্য। তারপর দেখো একজনের অনেক সম্পদ থেকেও সুখ নেই, আবার অনেকে কি আরেকজনের যে কিছুই না থাকলেও সে সুখী হতে পারে বা থাকতে পারে। তো যাই হোক, এটা গেল পাঠ পরিচিতি ইম্পর্টেন্ট জায়গা। তারপরে দেখো লেখক পরিচিতি। লেখক পরিচিতি আমি তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, কিন্তু এখানে 2-1টা লাইন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাকিগুলো তেমন আসে না, একটু খেয়াল করো, বা তোমরা চাইলে দাগিয়ে নিতে পারো। আমি একে পড়িয়ে শোনাই। দেখো, মমতাজ উদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমি তোমাদের একটা জন্মসালের টেকনিকের ভিডিও দিয়েছিলাম যে কিভাবে জন্মসালগুলো মনে রাখবে। তোমরা চাইলে ওই জন্মসালগুলো পড়লেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি ওই জন্মসালগুলো ওই ভিডিওটা দেখে থাকো তাহলেই তোমাদের জন্য আর তেমন কোনো সমস্যা হবে না আমি মনে করি, ঠিক আছে? তো জন্মসালের ক্ষেত্রে ওই ভিডিওটা একটু কি করবে, দেখে নিবে যে জন্মসাল বা অন্যান্য লেখকদের জন্মসালগুলো কীভাবে মনে রাখা যায়। জন্মসাল সাধারণত কম আসে, কিন্তু আসে মাঝে মাঝে 2-1টা হঠাৎ করে চলে আসে। তো সেক্ষেত্রে দেখবে, হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে পশ্চিমবঙ্গের মালদহ জেলা 1935 সালে আমাদের মমতাজ উদ্দিন আহমেদের জন্ম। তারপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। এই লাইনটা লাগবে, এই যে উনি চাকরি থেকে অবসর মানে হচ্ছে রিটায়ার্ড করা। আমাদের যখন বাবা মারা সরকারি চাকরি করেন বা বিভিন্ন জায়গায় চাকরি রিটায়ার্ড করে, সবাই আসলে চাকরির পর রিটায়ার্ড করে একটা সময়, উনি 1992 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই লাইনটা কি করবে, এই লাইনটা অবশ্যই দাগিয়ে নিবে, ঠিক আছে? লাইনটা অবশ্যই তোমরা দাগাবে যে উনি চাকরি থেকে অবসর নেন কত সালে, 1992 সালে। তারপর খেয়াল করো, নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনা নাটক, হ্যাঁ, নাটকের নামগুলো তোমরা একটু দাগাবে। স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, তারপরে দেখো সাতঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্যলাস্য ভাষ্য। এই নাটকের নামগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। তোমরা অবশ্যই এই লাস্টের 2টো নাটক দেখো, খেয়াল করে আমাদের শহর এবং হাস্যলাস্য ভাষ্য, এই দুটো মুখস্থ করবে। এটা প্রায় স্কুলেও আসে এবং আমরা বোর্ডেও দেখেছি অনেকবার। সেটা হলো কোশ্চেন আসে হাস্যলাস্য ভাষ্য কাল লেখা, মমতাজ উদ্দিন আহমেদ। আবার আসে হাস্যলাস্য ভাষ্য কী ধরনের রচনা, এটা মনে রাখবে নাটক। তারপর খেয়াল করো প্রবন্ধ, একটু খেয়াল করো প্রবন্ধ গবেষণা, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। তোমাদের যে গদ্য এবং কবিতাগুলো আছে তার লেখক এবং কবি, মানে গদ্যের লেখক এবং কবিতার কবি, কারোরই লেখক পরিচিতিতে মনে রাখবে এই নাটক বা থিয়েটার নিয়ে কোনো বইয়ের নাম নেই। যদি কোনো কোশ্চেন আসে বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, এই দেখো নাটক,
আবার বাংলাদেশের থিয়েটার ইতিবৃত্ত, এই যে থিয়েটার, এরকম এই ধরনের কোনো বইয়ের নাম নেই। তার মানে এই দুটোর নাম অর্থাৎ নাটক বা থিয়েটার নিয়ে কোনো বইয়ের নাম আসলে মনে রাখবে এটাও কার, মমতাজউদ্দিন আহমদের। ঠিক আছে, আর বাকিগুলো তেমন তোমাদের জন্য তেমন একটা দরকার লাগবে না, তা পড়বে, সবই যেহেতু পড়তে হবে। তো আমি শুধু আজকে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের দেখে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম লেখক পরিচিতি থেকে পড়ছো নাটকের নামগুলো ওনার, সেটা হলো রাজা অনুসারের পালা, স্বাধীনতা আমার স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, আর আমাদের শহর হাস্যলাস্য ভাষ্য। আর প্রবন্ধ গ্রন্থ দুটো পড়ছো, সেটা হলো যে বাংলাদেশের নাটক ইতিবৃত্ত আর বাংলাদেশের থিয়েটার ইতিবৃত্ত। আর উনি চাকরি থেকে অবসর নেন 1992 সালে, সেটা পড়ছো। ঠিক আছে, 1992 সালে উনি চাকরি থেকে অবসর নেন, সেটা তোমরা পড়ছো এই জায়গাটা। আর পড়ছো পাঠ পরিচিতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে পড়ছো কোনটা, যে মমতাজউদ্দিন আহমদের একটা নাটিকা আমাদের এই সুখী মানুষ। ঠিক আছে, তোমরা অবশ্যই প্রশ্ন যেগুলো আমি বলছি ইম্পর্টেন্ট দেখে এগুলো বাসায় লিখবে, এগুলো খাতায় বাসায় লিখবে এবং অবশ্যই এই গ্রুপে সাবমিট করবে। আমি দেখবো এই প্রশ্নগুলো কে কেমন করেছো, জাস্ট নিজের মতো করে করবে যে সুখী মানুষ কী ধরনের রচনা, নাটিকা। ঠিক আছে, আর এর দৃশ্য কয়টা, দুটো। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্ষয় বছর জেসের জন্য সেগুলো সুখ একটা আপেক্ষিক ব্যাপার, ব্যাখ্যা করো, খ নাম্বারের জন্য আসবে। তো তোমরা কি করবে, এটা অবশ্যই প্রশ্নটা তুলবে এবং আমি যেভাবে বললাম ওইভাবে উত্তরটা লিখবে, লিখে এখানে সাবমিট করবে এই গ্রুপে, আমি দেখব, চেক করব। ওকে, তারপরে এসে আমরা এই নাটকের শব্দার্থ এবং পাঠের উদ্দেশ্যতে। শব্দার্থ প্রথমবার তোমরা সবই পড়বে, যেহেতু তোমরা ইংলিশ ভার্সনে পড়ো, প্রায় সময় বেশিরভাগ শব্দের অর্থই বোঝো না। যেমন ধরো ব্যায়ামো, এটা ছোটবেলা থেকে গ্রামগঞ্জে বা বাংলাদেশের সব মানুষই বোঝে। আমি দেখেছি স্কুল পড়তে গেলে স্কুলে যে তোমরা প্রায় সময় জিজ্ঞাসা করো স্যার ব্যায়ামো মানে কি। ব্যায়ামো মানে অসুখ, রোগ, ব্যায়াম, এগুলো তোমরা আসে না, কিন্তু তোমরা এগুলো পড়বে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। সেটা হলো দেখো, এই যে কবিরাজ, দেখো লেখা বৈদ্য, আয়ুর্বেদ ও শাস্ত্র মতে যিনি চিকিৎসা করেন। তো তোমাদের কোশ্চেন এখান থেকে দুটো হয়, খেয়াল রাখো। অনেক সময় কোশ্চেন ঘুরিয়ে দেয় যে আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা করেন তাকে কি বলে। অপশনে এমসিকিউ তো ক্রিয়েটিভে ক নম্বরে দিলে তো তোমরা যে কোনো একটা দিতে পারছো, কবিরাজ বা বৈদ্য। আবার এমসিকিউতে থাকে যে কবিরাজ 1 নম্বরে, 2 নম্বরে ধরে দিল বৈদ্য, বা 3 নম্বরে আরেকটা দিল, তখন তোমরা দেবে 1 ও 2, অর্থাৎ কবিরাজ এবং বৈদ্য। ঠিক আছে, দুটো মানেই যারা আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে চিকিৎসা করে। এটা আবার অনেকে বোঝে না, স্যার আয়ুর্বেদ মানে কি। আসলে গাছগাছালি পরিশোধন করে, মানে গাছগাছালি দিয়ে ওষুধপাতি বানিয়ে যারা চিকিৎসা করে থাকেন তাদেরকে আমরা কি বলি, কবিরাজ বলে থাকি বা বৈদ্য বলে থাকি। ঠিক আছে, নারী পরীক্ষা একটু খেয়াল রাখবে। তো তোমাদের জন্য এগুলো শব্দ অনেক সময় নতুন মনে হয়। নারী মানে পালস, পালস চেক করা। ডাক্তার যেমন রোগীর হাত ধরে পালস চেক করে, এখানে আমরা এই নাটিকাতে দেখব কবিরাজ মোরলের হাত ধরে তার নারী পরীক্ষা করছিল। ঠিক আছে, দেখো লেখা কবজির নারীর অবস্থা দেখে রোগ নির্ণয়। তারপরে মূর্খ, এগুলো পারবে। শ্রবণ, শ্রবণ মানে কানে শোনা, এগুলো পারবে, জবরদস্তি সমস্যা না। হ্যাঁ, তাজ্জব, তাজ্জবটা একটু পড়তে পারো কিন্তু কম আসে, অদ্ভুত বা বিস্ময়কর। তোমাদের লাগবে হচ্ছে প্রাণ খোলা। প্রাণ খোলা, ঠিক আছে, এই প্রাণ খোলা শব্দটা তোমাদের লাগবে, একটু দাগিয়ে নাও। যে অকৃত্রিম, উদার বা খোলা মনের। এমসিকিউ বহুপদীতে এই প্রশ্নটা আসে। আমি আবারও বলছি, এমসিকিউ বহুপদীতে এই প্রশ্নটা আসে। প্রাণ খোলা অর্থ কি মনে রাখবে, অকৃত্রিম, উদার, খোলা মনের। প্রাণ খোলা অর্থ কি, অকৃত্রিম, উদার ও খোলা মনের। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে শব্দার্থ ইম্পর্টেন্ট পাচ্ছি আমরা কবিরাজ, তারপরে ইম্পর্টেন্ট পাচ্ছি আমরা ব্যায়ামও ধরে রাখতে পারো, এবং সেই সঙ্গে প্রাণ খোলা। প্রাণ খোলা অবশ্যই ভালো করে পড়বে। ঠিক আছে, আর পাঠের উদ্দেশ্য সবারই পড়া উচিত, কারণ এই নাটিকাতে একটা পড়া যখন তোমাদের পাঠ্য করা হয়, এটা কিন্তু শুধু এই সৃজনশীলের নাম্বার বা এমসিকিউতে নাম্বার পাওয়ার জন্য কিন্তু আসলে না। এই যে তোমাদের আমাদের সবারই আসলে জীবন গঠনের একটা দিক নির্দেশনা থাকে। কেন পাঠ্য করা হচ্ছে, যেন আমরা এখান থেকে কিছু শিখতে পারি এবং সেটা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, মানে কাজে লাগাতে পারি। একটু দেখো, এই পাঠ্য উদ্দেশ্যটা পড়লে বুঝতে পারবে কি করা উচিত। তো তোমরা সবসময় মনে রাখবে, এই নাটিকাটা আমাদের সবারই আসলে জীবনের একটা মানে দিক নির্দেশন হতে পারে। কারণ দেখো, খেয়াল করো যে এ নাটিকা পাঠ করে, খেয়াল করো সবাই, যে এ নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যে
অন্যায় ও অনৈতিক উপার্জিত অর্থবিত্তই মানুষের অশান্তির মূল কারণ। ঠিক আছে, একটু দেখো তো তোমরাও মনে রাখবে যে অন্যকে কষ্ট দিয়ে, তোমরা মনে রাখবে যে অন্যকে কষ্ট দিয়ে অন্যের জিনিসপত্র জোর জবরদখল করে নিয়ে কিংবা অনৈতিকভাবে, যেটা ঠিক না, সেইভাবে টাকা উপার্জন করে আসলে জীবনে কখনো কী হওয়া যায় না, সুখী হওয়া যায় না। আমাদের সমাজে আমরা প্রায় সময় দেখি যে ঘুষ বা নানা রকমের দুর্নীতি বা অন্যায় অনাচার, তোমরা মনে রাখবে কখনোই করবে না, কারণ এটা থেকে কখনোই কি সুখ পাওয়া যায় না। সবসময় মনে রাখবে তোমরা এখন ছোটো আছো, তোমরা যখন বড়ো হবে তোমরা চাকরি বাকরি করবে, কখনোই এমন কোনো কাজ করবে না যেটা ঠিক না, কখনো এমন কোনো কাজ করবে না যেটা অন্যের অশান্তি বা অন্যের দুঃখের বা অন্যের কষ্টের কারণ হয়। কারণ এর ফলে তুমি পরবর্তীতে আসলে কখনোই মনে সুখ খুঁজে পাবে না। অন্যকে কষ্ট দিয়ে কখনো মনে সুখ পাওয়া যায় না। তোমরা ছোটো আছো, এই জিনিসটা মনে রাখবে, বড় যত হবে ততই আসলে ফিল করবে যে আসলে জিনিসটা সত্য। আমরা যেগুলো বইয়ে পড়ি এটা বাস্তব জীবনে, ওটা আমাদের প্রত্যেকের জীবনে এটা সত্য। হ্যাঁ, তো এই যে এটাই তোমাদের পাঠের উদ্দেশ্য, এই জন্য যে অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তে মানুষের কি অশান্তির মূল কারণ। দেখো, বরং সৎ পথে রোটেট করেন, ক্যামেরা রোটেট এখানে কিভাবে করে বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, তারপর দেখি। আমি আসলে প্রথমবার তো একটু দেখি, আস্তে আস্তে হয়ে যাবে। ক্যামেরাটা রোটেট করবো কীভাবে আমি বুঝতেছি না। আচ্ছা থাক, দেখো একটু খেয়াল করে। রোটেট করব, রোটেট রোটেট কীভাবে করবো বুঝতেছি না। এবার ঠিক আছে, মোবাইল রোটেট করব, মোবাইল কীভাবে করবো বুঝতেছি না তো। ম্যানুয়ালি, এবার ঠিক আছে। সোজা এটা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। আমি আসলে বুঝিনি, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, এইভাবে দেবো না, ঠিক আছে। থাক, ঠিক আছে। ওকে, আমি আসলে ফার্স্ট টাইম করতেছি তো, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন ঠিক আছে, ওকে ওকে ওকে। আরে দাঁড়াও, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো যাই হোক, সমস্যা হবে না। আমি যখন ব্যাকরণগুলো বুঝাবো, বোর্ডে বুঝাবো, তো এটা সেট করে নিয়ে তখন বোর্ডে বুঝাবো, আর সমস্যা হবে না। বই দেখে দেখে একটু বুঝাতে এইভাবে ক্যামেরা ধরে ধরে সমস্যা হবে না। দেখো সবাই, তো তারপর খেয়াল করো যেখানে ছাড়লাম, যে বরং সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে জীবনে শান্তি মেলে। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমাদের এত কিছু মুখস্থ করতে হবে না, তোমরা শুধু মনে রাখবে এটা তোমাদের জীবনের জন্য লাগবে। এই ধরনের কোশ্চেন খুব কম আসে। হ্যাঁ, তোমরা আমি যেগুলো যেগুলো প্রশ্ন বললাম সেগুলো, এবার আমি নাটকের ভিতরে যাই, কোনগুলো তোমাদের জন্য লাগবে আমি সেটা বলে দিচ্ছি। তোমরা একটু প্রথম পৃষ্ঠায় আসো, আমি ইনফরমেশনগুলো একটা বলে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো পড়বে, দাগাবে এবং খাতা লিখবে, লিখে এখানে শো করবে। আমি প্রত্যেকটা চেক করবো। হ্যাঁ, আমি যেহেতু বাসায় আছি, ইনশাল্লাহ চেক করতে পারবো কে কেমন করেছে, আমি কমেন্টস করে দেবো। তোমরা যদি এখানে শো করে পেজে, আমি অবশ্যই এগুলো কমেন্টস লিখে দেবো কারটা কেমন হয়েছে, কোন জায়গাটা কী করতে হবে। হ্যাঁ,
ঠিক আছে, সবাই একটু খেয়াল করো। এই যে নাটিকাটার প্রথম দৃশ্যটা খেয়াল করো আগে। সবাই আসো প্রথম দৃশ্যে। আচ্ছা দেখো খেয়াল করে যে প্রথম দিকে ডায়লগগুলো তো আমাদের আগে পড়া হয়েছে, তারপর আমি বলি, একটু খেয়াল করো। আচ্ছা নাটিকাটা পড়েই শোনাই, কোন জায়গাটা লাগবে সেটা আমি বলেই দেবো তোমাদের। ঠিক আছে, তোমরা শুধু ইম্পর্টেন্ট জায়গাটা দাগিয়ে নিবে। হ্যাঁ দেখো, ওকে খেয়াল করো প্রথম দৃশ্য। মোড়লের অসুখ, বিছানায় শুয়ে ছটফট করছে, কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। এই লাইনটা দাগাতে পারো, কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। এমসিকিউতে বা ক নম্বর অংশ আসে, কে মোড়লের নাড়িকে পরীক্ষা করছে? ওকে, কবিরাজ। মোড়লের আত্মীয় হাসু মিয়া, দাগাও। হাসুর পুরো নাম কি? হাসু মিয়া, এটা মনে রাখবে, হাসুর পুরো নাম হাসু মিয়া। আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী, এটাও দেখাও। মোড়লের বিশ্বাসী চাকর কে? রহমত আলী। কোশ্চেন অনেক সময় আসে রহমতের পুরো নাম কি? রহমত আলী। আর হাসুর পুরো নাম হাসু মিয়া। হ্যাঁ, অসুখ নিয়ে কথাবার্তা বলছে। তো এই দুজনের সংলাপ দিয়ে আমরা নাটিকাটা শুরু করব। খেয়াল করো হাসু কি বলছে। রহমত, ও রহমত আলী, শুনছি। আরে ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। এই লাইনটা দাগাও। ঠিক আছে, যে কে হাউমাউ করে কাঁদতে লেগে যাবে সেটা হলো কে? এই যে রহমত, মোড়লের বিশ্বাসী চাকর। বয়স কত মনে আছে? 20 বছর। বয়সগুলো আমাকে লিখে দেখাবে এবং চেষ্টা করবে এটা না দেখে লেখা। সবচেয়ে কম বয়স ছিল কার? রহমতে। হ্যাঁ, আর হাসুর বয়স মনে আছে? হাসুর বয়স ছিল 45। ওকে, তারপর খেয়াল করো হাসু কি বলছে। আরে কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক। এই লাইনটা দাগাও সবাই, কঠিন লোক। আমি আবারও বলছি কঠিন লোক ইম্পর্টেন্ট। কেন মোড়লকে কঠিন লোক বলছে মনে রাখবে। কঠিন এখানে আসলে কঠিন বলতে যে মানে কঠিন পদার্থ সেটা বোঝাচ্ছে না। এই কঠিন মানে খারাপ লোক। পাশে তোমরা লিখে নিতে পারো, এই কঠিন মানে খারাপ। সবাই একটু লিখে নাও, খাতায় নোট করতে পারলে ভালো, বা বইয়ে এখানে অ্যারোসাইন দিয়ে জাস্ট মনে করে যে কঠিন, অ্যারোসাইন দিয়ে এইভাবে বাইরে নিয়ে যাবে, লিখবে খারাপ লোক। এখানে কঠিন লোক বলতে খারাপ লোককে বোঝাচ্ছে, একটু লিখে নাও। তাহলে মোড়ল কি ধরনের লোক? একজন কঠিন লোক। হ্যাঁ, নিষ্ঠুর। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, নিষ্ঠুর লিখতে পারো। আর কে? শাদাব মোহাম্মদ, ভেরি গুড। লেখো নিষ্ঠুর লোক বা কঠিন লোক বলতে এখানে খারাপ বা নিষ্ঠুর লোক, লিখে নাও দুটোই। থ্যাংক ইউ শাদাব, নিষ্ঠুর লিখেছ। আচ্ছা, কঠিন লোক এটা লাগবে। হ্যাঁ, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এই যে গ্রামের নাম সুবর্ণপুর, লাগবে, দাগাও। সবাই দাগিয়ে ফেলো, গ্রামের নাম সুবর্ণপুর। মোড়ল বা হাসু বা রহমতের গ্রামের নাম সুবর্ণপুর। বানানটা দেখো, মূর্ধন্যয় রেফ। বানানটা কিন্তু এই জায়গাটা ভুল হয়, মূর্ধন্যয় রেফ। ওকে, আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো ক্রিয়েটিভের ক নম্বরে যখন কোনো কোশ্চেন আসে, হ্যাঁ, এটা বানান ভুল করা যায় না। ধরো আসলো যে সুখী মানুষ নাটিকায় গ্রামের নাম কি? ঠিক আছে, যদি দেখো সুবর্ণপুর, তুমি বানান ভুল করো, তুমি এটা 0 পাবে। তো অবশ্যই বানানটা খেয়াল রাখবে। গ্রামের নাম সুবর্ণপুর। তারপরে খেয়াল করো যে এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, লাগবে, দাগিয়ে ফেলো। মোড়ল কিভাবে ধনী হয়েছে? এর গরু কেড়ে তার ধান লুট করে মোড়ল এইভাবেই ধনী হয়েছে। কারো গরু কেড়ে নিয়েছে, কারো কি করেছে? ধান লুট করেছে, এইভাবে সে ধনী হয়েছে। আর আমরা তো পাঠ পরিচিতি পড়েছি এবং পাঠের উদ্দেশ্য তো দেখলাম, এইভাবে কিন্তু আসলে মনে শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, কখনো অন্যকে কষ্ট দিয়ে অন্য জিনিসপত্র লুট করে তুমি বড় হতে পারবে না, বড় কিছু করতে পারবে না। তো সবসময় মনে রাখবে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবে। এই নাটিকার মূল থিম যেটা আমরা লাস্টে পাবো, দেখো খেয়াল করে, সেটা হলো এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে, দাগিয়ে ফেলো এই লাইনগুলো। ঠিক আছে, এই যে মোড়লকে কঠিন লোক বা নিষ্ঠুর বা খারাপ লোক বলার কারণ তোমাদের খ নম্বরে এগুলোই লিখতে হবে। হ্যাঁ, সে কি? নিষ্ঠুর প্রকৃতির লোক, মানুষকে জ্বালাতো, মানুষের ধান লুট করে গরু কেড়ে নিয়ে মানুষের কান্না দেখে কি হতো? খুশি হতো। এই জন্যই হাসু মোড়লকে কি বলেছে? কঠিন লোক বলেছে। এইভাবে খ নম্বর উত্তর লিখবে। এই যে আমি যেটা বললাম এই উত্তরটা আমি হুবহু লেখা চাই। হ্যাঁ, লিখে সাবমিট করবে সব একসাথে, আমি চেক করবো ইনশাল্লাহ।
তারপর খেয়াল করো হাসু কি বলে, তাই বলে মোরলের ব্যারাম ভালো হবে না কেন? হবেই না তো, আরে মোরল যে অত্যাচারী পাপী। ওকে, দেখো মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দাগিয়ে ফেলো খ নম্বর হিসাবে। সারা জীবন মনে রাখবে, তোমার মনে যদি অশান্তি থাকে, মনের দিক থেকে যদি অসুখী থাকো, যতই ওষুধ খাও মনে শান্তি পাবে? পাবে না। মোরল তো সেটাই হয়েছে। তাহলে মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। কথাটা কে বলেছিল? যদি এমসিকিউতে আসে দিবে কে? হাসু। আর কাকে বলেছিল? রহমতকে। হ্যাঁ, কাকে উদ্দেশ্য করে? মোরলকে উদ্দেশ্য করে। আর খ নম্বরে আসলে একটু বিস্তারিত লিখবে। ওকে, তারপরে খেয়াল করো, দেখে নিও মোরল মরবে। আর আজে বাজে, রহমত বলছে দেখো, আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ বলে কি, দেখো এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। রহমত বলছে, ও কবিরাজ, নারী কি বলছে? মোরল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই যে শ্রবণ করো, ওকে, শ্রবণ করো কথাটা মনে রাখবে। শোনা, অনেকে বোঝে না, মানে কবিরাজ বলছে আমার কথা ভালো করে শোনো। হাসু কি বলে দেখো, আমাকে বলুন মোরল আমার মামাতো ভাই। দাগিয়ে ফেলো, লাগবে ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখবে। কারণ দেখো মোরল হাসুর কি হয়? মামাতো ভাই। কোশ্চেনটা যদি উল্টিয়ে দেয় যে হাসু মোরলের কি হয়, কেউ বলতে পারবে? পাশে লিখে দেখাও দেখি আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে, যে মোরল হাসুর কি হয়। লাইনটা কিন্তু আবারও বোঝো, হাসু বলছে মোরল আমার মামাতো ভাই, তার মানে মোরল হাসুর মামাতো ভাই। খেয়াল করো যারা বোঝনি, মোরল হাসুর মামাতো ভাই। ভেরি গুড সাদাব, ভেরি গুড। হ্যাঁ, ফুফাতো ভাই। হ্যাঁ, পাশে লিখে ফেলো সবাই। যদি কোশ্চেন আসে, না চাচা তো না, কে লিখেছে? ঝুমন জেসমিন রেশনা, হয়নি, ফুফাতো ভাই হবে। হ্যাঁ, পাশে লিখে ফেলো একটু। দেখো বইয়ে আছে হাসু বলছে মোরল আমার মামাতো ভাই, কিন্তু কোশ্চেন যদি উল্টোটা দেয় যে হাসু মোরলের কি হয়, মনে রাখবে হাসু মোরলের ফুপাতো ভাই হবে। পাশে লিখে রাখো হাসু মোরলের ফুপাতো ভাই। হ্যাঁ, দারুণ, ভেরি গুড। না অপশন হয়নি, মামাতো ভাই না ফুপাতো ভাই হবে। হয়নি, সবাই থেকে মামাতো ভাই দিচ্ছে, এটা হয়নি। একটু খেয়াল করো, মোরল হাসুর মামাতো ভাই। হাসু তো বলছে যে মোরল আমার মামাতো ভাই, তাহলে হাসু মোরলের কি হবে? ফুফাতো ভাই হবে। হ্যাঁ, মুশফিকা চৌধুরী, ফুফাতো ভাই। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তারপরে আসো পরেরটায়। রহমত কি বলছে দেখো, মোরল আমার মনিব। মনিব মানে মালিক। হ্যাঁ, মনিব মানে মালিক। কবিরাজ বলছে এই নিষ্ঠুর মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু বলছে বাঘের চোখ আনতে হবে। দাগাও, এমসিকে তো লাগবে। বাঘের চোখ আনতে হবে, কে বলেছিল? হাসু। রহমত বলছে যে কবিরা বলছে আরো কঠিন কাজ। রহমত বলছে হিমালয় পাহাড় তুলে আনবো, এটাও দাগাও। কে হিমালয় পাহাড় তুলে আনতে চেয়েছিল? রহমত। মনে রাখবে, রহমত হিমালয় পাহাড় তুলে আনতে চেয়েছিল, হাসু বাঘের চোখ আনতে চেয়েছিল। কবিরাজ বলছে কি দেখো, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোরল কি বলে দেখো, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ বলছে শান্ত হও। ও রহমত, মোরলের মুখে শরবত ঢেলে দাও। রহমত মোরলকে শরবত দিচ্ছে, দাগিয়ে রাখো এটাও, সেটা লাগবে। কে মোরলের মুখে শরবত ঢেলে দিয়েছিল? রহমত। ঠিক আছে, এইবার দেখো কি বলে হাসু, কি বলে দেখো, ওই মোরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো। দাগাও, মুরগি জবাই করে খাওয়া। কবিরাজ হাসু বলছে যে মোরল ওর কি জবাই করে খেয়ে ফেলেছে? জোর করে মুরগি। হ্যাঁ, গুড। মনে রাখবে এটা অনেক সময় যে মোরল হাসুর কি জবাই করে খেয়েছে? মুরগি জবাই করে খেয়ে ফেলেছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে খেয়াল করো। যাই হোক, এইভাবে একটু পড়লে ভালো হতো। আজকে আমার একটু এলোমেলো হয়ে গেছে, আমি ফেসবুকে প্রথমে লাইভ করে ওখানে বুঝতে পারিনি যে ওটাই মানে ক্লাস 8-এ যেতে হবে। যাই হোক, আমি একটু
আর কিছুক্ষণের মধ্যেই এটা ইয়ে করে দিচ্ছি, দেখো খেয়াল করো। সেটা হলো মোরল কি বলে দেখো। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেবো, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ বলছে, মোরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের উপরে জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। এরপর কবিরাজ বলছে, দেখো লোভে পাপ পাপে মৃত্যু, লাইনটা দাগাও। এটা খ নম্বরে আসলে এটার উত্তর তোমাদের একটা ভাব সম্প্রসারণ আছে সেকেন্ড পেপারে, দেখবে লেখা আছে লোভে পাপ পাপে মৃত্যু। ওই ভাব সম্প্রসারণ পড়লেই মোটামুটি এর উত্তর হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা এটা খ নম্বর হিসেবে লেখো, লোভে পাপ পাপে মৃত্যু খ নম্বরে আসে। মানে যখন তুমি লোভ করবে, লোভের ফলে কি হয় মনে রাখবে, লোভের ফলে মানুষের মানে ভালো মন্দ জ্ঞানটা হারিয়ে যায়। মানে এটাকে বলে হিতাহিত, মানে ভালো মন্দ বোঝার ক্ষমতাটা আসলে কাজ করে না আর কি। সে লোভের ফলে ওই যে জিনিসটার প্রতি তার লোভ হয় সেটাকে পাওয়ার জন্য, আবারও শোনো, যে জিনিসটা কি মানে যে জিনিসটার প্রতি বা যার যে বিষয়ের প্রতি মানুষের লোভ সৃষ্টি হয় সেটাকে পাওয়ার জন্য মানুষ মানে নানা রকম অন্যায় অনাচার খারাপ কাজ করে ফেলে। আর সেই খারাপ কাজের পরিণতি একসময় কি হয়, তার ধ্বংস ডেকে আনে। এখানে মৃত্যু বলতে আসলে ধ্বংস, এটা মনে রাখবে। লোভের ফলে মানুষ কি করে, যখন নানা রকম খারাপ কাজে জড়িয়ে যায় সেই সব খারাপ কাজ তাকে আস্তে আস্তে কি করে, তার ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা এইভাবে তোমরা আসলে লিখবে, যেটা কবিরাজ মোরলকে উদ্দেশ্য করে বলছে। তো আর কোনোদিন লোভ করবে না? লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ বলছে, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। আবার দেখো এবার হাসু বলছে কি, অন্যের মনে সুখ দিলে কোনোদিন, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। চাইলে এটাও দেখাতে পারো, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাওয়া যায় না। কথাটা কে বলেছিল? বলেছিল হাসু। তো যাই হোক, এটা আমরা অনেক সময় এমসিকিউতে দিলে স্টুডেন্ট ভুল করে দিয়ে দেয় কবিরাজ, কারণ প্রায় সময় এগুলো ধরনের কথাগুলো তো কবিরাজ বলছে, যার জন্য অনেকে ভুল করে কবিরাজ টিক দেয়। এটা হবে আসলে হাসু। দেখো মোরল কি বলে, আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে আসো, আমার কথা শ্রবণ করো। ওই মোরলের ব্যায়ামও ভালো হতে পারে যদি কি, এই যে দেখো এই যে ডট 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 দেখছো না, এটার মানে কিন্তু মোরলের কথা কমপ্লিট, কবিরাজের কথা কমপ্লিট হয়নি। কবিরাজ যে বলছে যদি, সঙ্গে সঙ্গে রহমত বলে ফেললো যদি কি, যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে। হাসু বলছে, যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। সবাই একটু দাগিয়ে ফেলো, ফতুয়াটা একটু মাথায় রাখবে। কবিরাজ মোরলের অসুখ ভালোর জন্য কি সংগ্রহ করতে বলেছিল? ফতুয়া। তারপর দেখো রহমত বলছে ফতুয়া। কবিরাজ, হ্যাঁ জামা, দাগাও জামা। মনে রাখবে এমসিকিউ বহুপদীতে যদি আসে তাহলে এটার উত্তর হবে কিন্তু দুটো। অনেক সময় কোশ্চেন আসে, কবিরাজ মোরলের অসুখ ভালোর জন্য কি সংগ্রহ করতে বলেছিল। এখানে সুখী মানুষের ফতুয়া 1, 2 যদি থাকে জামা, 3 যদি থাকে প্যান্ট, তখন তোমার হবে 1 আর 2, মানে জামা এবং ফতুয়া দুটো হবে অ্যান্সার, দুটোই অ্যান্সার রাইট। হ্যাঁ, এই জামা হবে একজন সুখী মানুষের। ওকে, তারপর দেখো তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দাগে ভিভিয়ে দিবে হাড় মর্মর। মনে রাখবে ক্রিয়েটিভের ক নম্বরের স্কুলের জন্য তোমাদের এই যে হাফ ইয়ারলি বলো, মডেল টেস্ট বলো, প্রি টেস্ট যেটাই বলো, এমনকি জেএসসির জন্য ক নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, হাড় মর্মর। এবং সবাই বানান ভুল করে। দেখো তোমাদের সহজ করে দিয়ে সবগুলো ডয় শূন্য র, এটা মনে রাখবে। মোরলের রোগ হয়েছে হাড় মর্মর এবং সবগুলো দেখো ডয় শূন্য র। কোন রোগ হয়েছে? হাড় মর্মর রোগ হয়েছে, এবং সেগুলোতে সবগুলোতে কি হবে? ডয় শূন্য র হবে। হ্যাঁ, এটা মনে রাখবে। রহমত কি বলে দেখো, এ তো খুব সোজা ওষুধ। হ্যাঁ রে, সোজা নয়, খুব কঠিন কাজ। যাও সুখী মানুষকে খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোরল বাঁচবে না। হ্যাঁ আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দেব। দাগে ফেলো 1000 টাকা বকশিস, দাগে ফেলো 1000 টাকা বকশিস। মোরল তার অসুখ সারার জন্য সুখী মানুষের জামা পেলে কত টাকা বকশিস দেবে?
1000 টাকা। তার মানে 1000 টাকা নিয়ে রওনা দিবে হাসু এবং রহমত। দেখো এরা কি করে। এবার আসো দ্বিতীয় দৃশ্য। এবার মোড়লের বাড়ি নয়, এবার হচ্ছে একটা বনের ধারে। খেয়াল করো, এইভাবে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নেই। খেয়াল করো, দ্বিতীয় দৃশ্য, বনের ধারে অন্ধকার রাত, চাঁদের ম্লান আলো, ম্লান হালকা মানে মুনলিট নাইট। তোমরা যারা এগুলো বোঝো না, ইংলিশে মনে রাখবে মুনলিট নাইট মানে চাঁদের রাত, চাঁদের আলো। ছোট্ট একটি কুড়ে ঘরের সামনে হাসু মিয়া রহমত গালে হাত দিয়ে ভাবছে। দাগিয়ে ফেলে লাইনটা। ছোট একটা কুড়ে ঘরের সামনে হাসু মিয়া এবং রহমত গালে হাত দিয়ে ভাবছে। ওকে, এবার দেখো রহমত কি বলে শোনো। কি তাজ্জব কথা, 5 গ্রামে একজন সুখী মানুষ পেলাম না। যাকে ধরি সেই বলে না ভাই আমি তো সুখী না। হাসু কি বলে দেখো, আর তো সময় নেই ভাই, এখন 12টা। দাগিয়ে ফেলো রাত 12টা, এটা লাগবে তোমাদের। ওকে, সেটা হলো সুখী মানুষের জামা খুঁজতে খুঁজতে রাত 12টা বেজে গেছে। কোশ্চেন আসে এইভাবে যে দ্বিতীয় দৃশ্যের সময়কাল কখন। আমি আবারও বলছি, অনেকে স্টুডেন্ট এগুলো বোঝে না। দ্বিতীয় দৃশ্যের সময়কাল কখন? রাত 12টা। যদি কোশ্চেন আসে কোথায়, ওই যে একটু আগে দাগালে একটি কুড়ে ঘরের সামনে। ওকে, বনের ধারে একটি কুড়ে ঘরের সামনে, এটা মনে রাখতে হবে। তারপরে আসো, সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই। মোরল তো তাহলে এবার মরবে। রহমত কি বলে দেখো, আহা ওই যে লাইনটা বললাম যে সুখ বড় কঠিন জিনিস, এটা খ নম্বরে লাগবে। হ্যাঁ, সুখ বড় কঠিন জিনিস, ক্রিয়েটিভের খ নম্বরে লাগবে। আবার সবাই অসুখী, কারো সুখ নেই, এটাও খ নম্বর। দুটোর উত্তর এক। কি লিখবে, আগে লাইনটা তুলবে। সবসময় মনে রাখবে, খ নম্বরে যদি কোনো কোশ্চেন আসে, খ নম্বরে যদি কোনো কোশ্চেন আসে ওই লাইনটাকে তুলবে। লাইনটাকে সবসময় খাতে তুলবে যে সবাই অসুখী, কারো সুখ নেই। তারপর লিখবে যে কারণ কি, আসলে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। মানুষের যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে না, যার জন্য সে কি সুখী হতে পারে না। ঠিক আছে, এই জন্যই সুখকে বড় কঠিন জিনিস বলা হচ্ছে, এটাও তোমরা মনে রাখবে। দেখবে খেয়াল করে যে মানুষ যা চায়, ঠিক আছে, তা পাওয়ার জন্য কত কিছু করে। আবার দেখবে সেই জিনিসটা পাওয়া হয়ে গেলে আবার নতুন জিনিসের প্রতি চাওয়া পাওয়ার সৃষ্টি হয়। যখন এইভাবে চাওয়া পাওয়া চলতেই থাকে, মানুষের তো চাওয়া পাওয়ার শেষ নেই, যার জন্য কি সে সুখী হতে পারে না। হ্যাঁ, এই জন্যই বলছে সুখ বড় কঠিন জিনিস। তো যাই হোক, দেখো রহমত কি বলে সেটা শোনো। যে যে আমরাও বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। ঠিক আছে, খেয়াল করো। তো রহমত, হাসু বলছে চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। তো হাসু বলছে, রহমত বলছে ভূত নাকি, চলেন পালিয়ে যাই, ধরতে পেলে মাছ ভাজা করে খাবে। দাগিয়ে ফেলো মাছ ভাজা, ধরতে পেলে কি করে খেয়ে ফেলবে ভূত, মাছ ভাজা করে খেয়ে ফেলবে। দাগিয়ে ফেলো। হাসু, এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না, রহমত বলছে। ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো। তোমরা কে ভাই, কি চাও? আমরা খুবই দুঃখী মানুষ। তুমি কে? আমি একজন সুখী মানুষ। হ্যাঁ, তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে বনে কাট কাটি। এই প্যারাটা তোমাদের লাগবে খ নম্বরের জন্য। এখন আমি যে প্যারাটা পড়বো তোমাদের জন্য লাগবে। হ্যাঁ, ক্রিয়েটিভের খ, এই প্যারাটা আসে যে সুখী মানুষ কিভাবে দিন কাটায়। তোমরা এই উত্তরটা হুবহু এখান থেকে পড়বে। দেখো, সারাদিন বনে বনে কাট কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমই রাত কাবার। এগুলো তোমাদের লাগবে। হ্যাঁ, হাসু বলছে, হ্যাঁ বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? হ্যাঁ, লোকটা বলছে চোর আমার কি চুরি করবে। হাসু, কেন, তোমার সোনা দানা, জামা জুতা? লোকটি প্রাণ খোলা হাসি হেসে হাসছে, এটাও দাগিয়ে ফেলো। লোকটি প্রাণ খোলা হাসি হাসছে, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কে প্রাণ খোলা হাসি এসেছিল? সুখী লোক। রহমত বলছে, হা হা করে পাগল মতো হাসছো কেন ভাই? তোমার কথা শুনে হাসছি। আরে চোরকে তখন বলবো নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। ঠিক আছে, তো হাসু বলছে তুমি তাহলে সত্যি সুখী মানুষ? লোক বলছে, দুনিয়াতে আমার মতো সুখী কে, আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাদশা ভাই, তোমার কাছে জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো?
আমি তোমাকে 100 টাকা দেব। এই যে দেখো মোড়ল কিন্তু ওদেরকে দিয়েছিল 1000 টাকা, অথচ এরা দেখো সুখী মানুষকে বকশিশ দিচ্ছে 100 টাকা। খেয়াল করো, তাহলে রহমত প্রথমে কত টাকা বকশিশ দিতে চেয়েছিল? 100 টাকা, এটা মনে রাখবে। তারপরে দেখো জামাটা নিয়ে এসো। রহমত বলছে জামা মানে জামা, এই যে আমাদের মতো এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেবো, এটাও দাগিয়ে ফেলো। তাহলে রহমত প্রথমে দিতে চেয়েছিল 100 টাকা, পরে দিতে চেয়েছে 500 টাকা। ওকে, তারপর দেখো যে জামাটা নিয়ে এসো ভাই, মরলে খুব কষ্ট হচ্ছে। লোকটা বলছে আমার তো কোনো জামা নেই ভাই। হাসু বলছে মিছে কথা বলো না। লোকটা বলছে মিছে বলবো কেন, আরে আমার ঘরে কিছুই নাই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। ওকে, তো এই যে দেখো সুখী মানুষের তেমন কিছু ছিল না, এই জন্য সে সুখী। এখানে একটা জিনিস শেখার আছে তোমাদের। হ্যাঁ, আসলে মানে যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এই গল্পের কিন্তু এটা খুব বড় একটা বক্তব্য। হ্যাঁ, আমাদের যার যা আছে আমরা কি করব? তাই নিয়ে সন্তুষ্ট থাকব। ঠিক আছে, এটাই সুখী মানুষ নাটিকার মূল বক্তব্য। যখন তুমি তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবে, তখনই আসলে তুমি মনে সুখ খুঁজে পাবে, যেটা মোরলের ছিল না। মোরল নিজের চাওয়া পাওয়ার এত বেশি মাত্রা ছিল যে কি, যখন যার কাছে যা পেয়েছে তাই কেড়ে করে নেওয়ার চেষ্টা করেছে, অন্যকে কষ্ট দিয়ে নিচে সুখ পাওয়ার চেষ্টা করেছে। এই জন্যই তো মোরল সুখী হতে পারেনি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের